আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে বলছেন মঈন খান। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার। জানাবো বিতর্কিত নির্বাচন, গণ অভ্যুত্থান থেকে সরকার পতন এবং সর্বশেষ জানাবো লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে বলছেন মঈন খান। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কখনো থেমে থাকে না। আগে সংস্কার পরে নির্বাচন, অথবা পরে নির্বাচন আগে সংস্কার, এগুলো কোনো অর্থবহ কথা না। তিনি বলেন, নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায়। নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকীয় সংস্কার, প্রশাসন ও পুলিশ সেটাকে সংস্কার করে নির্বাচন দিতে হবে। মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ 17 বছর গণতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। 2023 সালে 28 অক্টোবর গত স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি বলেন, গত জুলাই আগস্টে আপনারা যে আন্দোলন দেখেছেন সেটা হচ্ছে গত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মঈন খান আরো বলেন, বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, এতেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মঙ্গলবার 31 ডিসেম্বর এক বিবৃতিতে দেশবাসীর প্রতি খ্রিস্টীয় নতুন বছরে 2025-এর শুভেচ্ছা জানান তিনি। শেখ হাসিনা বলেন, স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা থাকবে নতুন বছরের যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ জনগণ সুখে সমৃদ্ধ ও শান্তিতে বসবাস করবে, কিন্তু এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে তা আমাদের আশাহত করে। 2024 সালে জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হটানোর মধ্য দিয়ে একটি অসাংবিধানিক, অবৈধ, অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা অবৈধভাবে ক্ষমতা দখলের পরপরই সমগ্র রাষ্ট্রযন্ত্রকে খোলনলচে বদলে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকার আমলে অর্থনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ ছিল জগৎ সভায় প্রশংসিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল, সাম্প্রতিক সম্প্রতি ছিল, অথচ আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে দালালিতে, খুন, ছিনতাই, রাজধানী ডাকাতি প্রকৃতি নিত্য নৈমিত্তিক ঘটনা। মানুষের জন্মালের কোনো নিরাপত্তা নেই। সাম্প্রতিক সম্প্রতি গভীর সংকটে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনীর সদস্যদের হত্যার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষের উপর নির্বিচারে আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়, যা গণহত্যার শামিল। একের পর এক অপরাধ সংঘটিত হতে থাকলেও অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা নেই, বরং এই সকল অপরাধীদের প্রতি পক্ষপাতদুষ্ট থেকে সরকার তাদের দিয়ে মব সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন হামলা চালাচ্ছে। বাক স্বাধীনতার উন্মুক্ত দ্বারকে চরমভাবে রুদ্ধ করা হয়েছে। কেউ এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে সোচ্চার হলে তাকে চরম মূল্য দিতে হচ্ছে। এমনকি তাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে, বিচারহীনভাবে গণগ্রেপ্তার করা হচ্ছে। আমি সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতৃত্ববৃন্দ সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মানুষের বিরুদ্ধে পাইকারি হারে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা দেওয়া হয়েছে এবং প্রহসনমূলক বিচারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আবার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত সাধারণ মানুষের জীবন অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন ও জালিমি শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে তারা এক টুকরো নরকে পরিণত করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে আগামী বছর কতটুকু শুভ বার্তা নিয়ে আসবে তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাভাবিক নিয়মেই সময়ের কাঁটা ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে কর্নারে। সময়, সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু 2024 সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দেওয়া হয়েছে। সময়ের পঞ্জিকা সামনের দিকে আগালেও বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকাকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর্থসামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছে। বিতর্কিত নির্বাচন, গণ অভ্যুত্থান থেকে সরকার পতন।
শুরু হলো নতুন বছর ২০২৫-এর যাত্রা। নতুন বছরে নতুন আশা, নতুন সম্ভাবনা বয়ে আনুক। এমন প্রত্যাশা সবার। অন্যদিকে কালের গহ্বরে হারিয়ে যেতে থাকা ২০২৪ সাল জন্ম দিয়েছে নানা ঘটনার। এসব ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। বছরের মাঝামাঝি সময়ে বের হয়ে আসতে থাকে দুর্নীতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এসব ঘটনায় একদিকে যেমন জনমনে ক্ষোভের সঞ্চার করে, তেমনি চরমভাবে বিব্রত হয় আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের দমনে আওয়ামী লীগ সরকার সীমাহীন বল প্রয়োগ এবং নির্বিচারে শিক্ষার্থী হত্যার মতো ঘটনা ঘটায়। এক পর্যায়ে কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের। এক দফা আন্দোলনের শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। দেশের ইতিহাসে শুরু হয়ে নতুন এক অধ্যায়। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২৩টি জয়লাভ করে আওয়ামী লীগ। এরপর স্বতন্ত্র প্রার্থীরা জয় পান ৬১ আসনে। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পায় মাত্র ১১টি আসন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হন। তবে এই নির্বাচন দেশ ও আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দেয়। কারণ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ শরিক দলগুলো এই নির্বাচন বর্জন করে। তারা এটিকে ডামি নির্বাচন হিসেবে আখ্যা দেয়। নির্বাচনের প্রায় ৩ সপ্তাহ পরে ফেব্রুয়ারি মাসে নতুন করে সরকার পতনের আন্দোলনও শুরু করে বিএনপি। যদিও মাঠের রাজনীতিতে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি তাদের। পুলিশের প্রভাবশালী কর্মকর্তা বেনজির আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি। ২০২৪ সালের মার্চ মাসে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হয় এবং একটি জাতীয় দৈনিকে। সেই সংবাদ প্রকাশের পর শুধু বেনজির আহমেদ নয়, বেকায়দায় পড়ে আওয়ামী লীগের সরকারেও। দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে তৎকালীন সরকার এই দুর্নীতিবাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ শুরু করে। বিষয়টি জানতে পেরে দেশ ছেড়ে পালিয়ে যান পুলিশের সাবেক আইজিপি। দুদক অনুসন্ধানে জানা যায়, বেনজির আহমেদ ও তার পরিবারের ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানের ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসেবে এবং ৩টি বিউ হিসেবে শেয়ার ব্যবসা বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ, অবরোধের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় গত ১লা জুলাই। বাংলাদেশের ইতিহাস ঠাঁই করে নেওয়ার এই আন্দোলন থেকে ঘটে সরকার পতন। গত ৫ জুন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেড মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিবর্তে অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। তৎকালীন সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবিটি বিভিন্নভাবে নেতিবাচক উপস্থাপন করার চেষ্টা করে। জুলাই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামেন সাধারণ মানুষ। কিন্তু তখন আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে দলীয় রাষ্ট্রের বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করে দল হয় উল্টাও। অর্থাৎ সরকার যতই শক্ত অবস্থান নেয়, আন্দোলন ততই শক্তিশালী হয়। এক পর্যায়ে আন্দোলন দমনে নির্বাচনে গুলি চালানো হয় ছাত্রযন্ত্রের উপর, শত শত বুক ঝাঁঝরা হয় পুলিশের ছোড়া বুলেটে। আহত হয়ে হাজারে হাজারে। তীব্র অসন্তোষ দেখা যায় জনমলে। লাখ লাখ জনতা নেমে আসে রাস্তায়। ছাত্র আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। অবশেষে ৫ আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানান, আন্দোলন নিহতের সংখ্যা প্রায় ২,০০০। অন্যদিকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তথ্য অনুযায়ী আন্দোলন নিহত হয়েছে ৮৮৬ জন, আহত হয়েছে ১১,০০২ জন। এর মধ্যে মৃত্যু অবস্থায় ৬৮২ জনকে হাসপাতালে আনা হয়। ১৮৩ জন মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। মাত্র জনতার আন্দোলন যখন দিশেহারা সরকার, তখন পতনের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ ১লা আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৮ আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা হয় প্রজ্ঞাপন বাতিল করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আওয়ামী লীগ সরকারের পতন এবং নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরও বিগত সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী, এমপি ও নেতা দেশ ছেড়ে পালিয়ে যান।
ভারতে পালিয়ে যান বলে গুঞ্জন রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দিয়ে দেশ ছেড়ে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।